চলমান যে ইসরায়েল এবং ইরানের সংঘাত, সেই সংঘাত নিয়ে আমরা কথা বলছিলাম। বিশ্বের যে মুসলিম প্রধান দেশগুলো রয়েছে তাদের আসলে অবস্থান নাকি? প্রথম কথা হচ্ছে, আপনার সার্বিকভাবে যেটা মোটা দাগে সত্য কথা, যখন যে এই বিষয়টা যুদ্ধের রূপ নেবে, সেহেতু আসলে মধ্যপ্রাচ্যের বাইরে মুসলিম দেশগুলোর আসলে বড় ধরনের ভূমিকা রাখার সুযোগ নেই। আমি ঠিক বলতে চাইছি, মধ্যপ্রাচ্যের বাইরে যদি মুসলিম দেশ ধরেন তাহলে হয়তো পাকিস্তান একটা ভূমিকা রাখতে পারে, কারণ হচ্ছে পাকিস্তানের সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে। কিন্তু আফ্রিকার মুসলিম দেশগুলো বা বাংলাদেশ বা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এরা আসলে দূরবর্তী দেশ। এদের আসলে এই যুদ্ধে খুব বড় ধরনের নৈতিকভাবে সমর্থন দেওয়া ছাড়া খুব বড় ভূমিকা রাখার আসলে সে সুযোগ নেই। আর আরেকটি কথা, সেটা হচ্ছে আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে বিভিন্ন ইস্যুতে আপনার ইরানের সঙ্গে উপসাগরীয় আরব দেশগুলোর আসলে কিছু বিরোধ রয়েছে, কিছু অমীমাংসিত ইস্যু নিয়ে বিরোধ রয়েছে, এবং এটা ঐতিহাসিকভাবে এই বিরোধগুলো রয়েছে। তো সেক্ষেত্রে আপনার সৌদি আরবের ক্ষেত্রে যেটা হয়, যে সৌদি আরব কিন্তু চীনের সঙ্গে চুক্তির আগে, কিছুদিন আগে, ইভেন আপনি যখন সৌদি আরব আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ ছিলেন, ইভেন বারাক ওবামা ছিলেন, তখনও সৌদি আরবের পক্ষ থেকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছে ইরানের সামরিক অভিযান চালানোর জন্য, পরমাণু গবেষণা কেন্দ্রকে নির্ভর করে। তো আপনার সৌদি আরব ইরানের পরমাণু উচ্চাবিলাস যদি আমেরিকা থামাতে চায়, সেক্ষেত্রে আসলে সৌদি আরবের খুব একটা বিরোধিতা করার আসলে সুযোগ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, সৌদিতে আমেরিকার ঘাঁটি রয়েছে এবং আমেরিকার সঙ্গে সৌদির সম্পর্কটা পুরোপুরি কৌশলগত এবং আন্তরিক। সৌদির নিরাপত্তা, সৌদি আরবের নিরাপত্তা আসলে আমেরিকা দেখভাল করে। সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে সৌদি আরব যদি মৌখিকভাবেও আপনার ইরানের হামলার বিরোধিতা করে থাকে, কিন্তু কার্যকরভাবে আসলে ইরানের পক্ষে কোনো অবস্থান সৌদি আরব নেবে না। আর তুরস্কের কথা যদি বলতে হয়, আপনি জানেন যে তুরস্ক ন্যাটোভুক্ত দেশ। ন্যাটোভুক্ত দেশ হিসেবে আসলে, যেহেতু পশ্চিমা সামরিক জোট মধ্যে থেকে, হ্যাঁ, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের মধ্যে থেকে আসলে যুক্তরাষ্ট্রের বিরোধিতার সুযোগটা কম। এটাও হয়তো মৌখিকভাবে হবে, কিন্তু আমি আপনাকে যেটা বলছি, যুদ্ধ যত দীর্ঘই হোক, যুদ্ধ যতদিনেরই হোক, যুদ্ধে যেই জিতুক, এই যুদ্ধটা ইরানকে একাই করতে হবে। যদি একটু যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে আসি, আসলে যুক্তরাষ্ট্র এই চলমান সংঘাতের মধ্যে তারা আসলে কি চাইছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যেটি বলতে চেয়েছেন যে ইরানকে তিনি পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না। যদিও ইরান সবসময় বলে এসেছে তারা আসলে পারমাণবিক অস্ত্র চায় না, তাদের পারমাণবিক প্রকল্প পুরোপুরি শান্তিপূর্ণ। কিন্তু এখানে আইএইএ বলছে যে শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্পে আসলে 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রয়োজন হয় না, যেটা ইরান করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রাথমিক চাওয়াটা এটাই ছিল। তবে আজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছেন, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি ইরান তার জায়গা থেকে সরে না আসে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের যে শাসন কাঠামো, সেটার পরিবর্তনের চিন্তাভাবনাও করতে পারে। সেই কেন্দ্রিক একটি টুইটারে না, এটা ওর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি স্ট্যাটাসে এটা দিয়েছে। একটু দর্শকের জন্য, যারা আসলে সাধারণ দর্শক যারা রয়েছেন, তারা অনেকে জানতে চান যে আসলে পারমাণবিক বোমা বানাবার ক্ষেত্রে আসলে কোন কোন ধরনের ব্যাপার, মানে প্রসঙ্গটি যদি এইভাবে বলি যে যুক্তরাষ্ট্র তাদের প্রচুর পরিমাণে পারমাণবিক বোমা রয়েছে, নিউক্লিয়ার রয়েছে, রাশিয়ার রয়েছে, ইসরায়েলের রয়েছে, পাকিস্তানের রয়েছে, সেক্ষেত্রে আসলে কেন ইরান পারবে না, এবং ইরানের জন্য আসলে বাইন্ডিংসগুলো? এটা প্রথম বাইন্ডিংস হলো, আপনাকে যেটা দেখতে হবে যে আপনার ইরান কিন্তু সবসময় চেয়েছে পশ্চিমাদের সঙ্গে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে, এবং সবশেষ রাশিয়া ইভেন এটা আপনার বর্তমান শাসন কাঠামোর মধ্যে থেকে, এবং সেটা ইঙ্গিত পাওয়া যায় সবশেষ আপনার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটা সাক্ষাৎকার থেকে, যেখানে তিনি বলেছিলেন যে তিনি ইরানের সঙ্গে কৌশলগত মিত্রতা বাড়াতে চেয়েছিলেন, ইরানকে এয়ার ডিফেন্স দিতে চেয়েছিলেন, কিন্তু ইরান আসলে সেটা প্রত্যাখ্যান করেছে। এবং আপনি জানেন যে আপনার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যার মতাদর্শে চলেন, আলেকজান্ডার দুগিন, যার ফিলসফি আসলে তিনি অনুসরণ করেন, তো আলেকজান্ডার দুগিনও বলেছিলেন যে ইরানকে আসলে কৌশলগত অস্ত্র সহায়তা দিতে চাওয়া হয়েছিল, কিন্তু ইরান যেটা চেয়েছে যে পশ্চিমাদের সঙ্গে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখে। এখন আপনার কথা হচ্ছে যে আপনার রাষ্ট্র কাঠামোতে আপনার মিত্রকে আপনি আসলে কি চান, সেগুলোর উপর নির্ভর করে যে আপনি আসলে পারমাণবিক বোমা তৈরি করতে পারবেন কি পারবেন না। দেখুন, আপনি যদি বলেন যে এটা যুক্তরাষ্ট্র পারবে, আমি কেন নয়, আসলে এই জায়গাটা সুযোগটা আসলে আন্তর্জাতিক রাজনীতিতে নেই। কারণ আসলে আন্তর্জাতিক বিশ্ব ফেয়ার কোনো বিশ্ব না যে আমি একটা পারলে আপনি কেন পারবেন না। বিষয়টা আসলে এরকম। আপনার কৌশলগত মিত্রকে আপনি আসলে কি চান,
আপনার স্টেট পলিসি কি, আপনি পারমাণবিক বোমা অর্জন করলেও আপনি সেটা সিকিউরিটি মেনটেন করতে পারবেন কিনা, এটা নানামুখী ইস্যু আছে। এবং অধিকাংশ ক্ষেত্রে পৃথিবীর অধিকাংশ দেশই আসলে পারমাণবিক বোমা পথে হাঁটতে চায় না, কারণ আপনার এতে বিভিন্ন পরাশক্তি নিষেধাজ্ঞা দেয় বা এসব ঝামেলার কি দরকার, এভাবে আসলে তারা চিন্তা করে থাকে। ইরান কিন্তু বরাবর যে শুধু পারমাণবিক বোমা বানানোর প্রচেষ্টা অস্বীকার করেছে বিষয়টা এরকমও না। ইরানের মানে বিষয়টা এর থেকেও আরও একটু বেশি স্পষ্ট, কারণ ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আছেন আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি কিন্তু একটি ফতোয়াও দিয়েছেন যে মুসলিম দেশের পক্ষে আসলে পারমাণবিক বোমা তৈরি করা উচিত নয়, বা ইসলামে আসলে এই ধরনের বোমা তৈরি করা নিষিদ্ধ, এরকম একটা ফতোয়া রয়েছে। যুক্তরাষ্ট্র যখন এই সংঘাতের মধ্যে জড়িয়ে গেছে অলরেডি, এখন এই প্রেক্ষিতে আসলে ইরানের সামনের ভূমিকা এই সংঘাত নিয়ে কি ধরনের হতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে সামনে কি ধরনেরই হবে? আমার কাছে মনে হয় সর্বাত্মক যুদ্ধের পরাজয় ইরানের শাসন কাঠামোয় খুব একটা পরিবর্তন আনতে পারবে না। এর কারণটা হচ্ছে ইরান, আপনি দেখেন ইরান কিন্তু একটি গণতান্ত্রিক দেশ, আলটিমেটলি সেখানে ইলেকশন হয় কিন্তু একটা কাঠামোর মধ্যে থেকে হয়। আপনি গণতন্ত্রের কাঠামোকে প্রশ্নবিদ্ধ করতে পারেন, কিন্তু গণতন্ত্র যে আছে এতে কোনো সন্দেহ নেই। ইভেন ইরানের যে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজাকশিয়ান, তার আপনি গেট আপ বা চলাফেরা দেখলেও বুঝবেন সে আসলে ইরানের যে ধর্মতাত্ত্বিক কাঠামো আমরা বৈশ্বিকভাবে দেখি সেটার ছাপ আসলে তাদের প্রেসিডেন্টের মধ্যে নেই। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এটা যেমন মনে করেন যে একটা অনেক ক্ষেত্রে তৃতীয় বিশ্বের দেশে দেখা হয় 2টা থেকে 2 বা 3টা রাজনৈতিক দল থাকে, যে একটার কোনো কারণে পতন হলে আরেকটা আসলে উত্থান হয়, কিন্তু ইরানের কাঠামোটা আসলে এরকম না। ইরানের যে গণতান্ত্রিক কাঠামো আছে, কেউ যদি সেটার পতন ঘটাতে চায় তাহলে আমার কাছে মনে হয় এটা কঠিন। আপনার কি মনে হয় কিনা যে আসলে এই হামলাটি যুক্তরাষ্ট্র আসলে 2 সপ্তাহের সময় দেওয়ার পর, সেই সময়টি 2 দিনের মাথায় এরকম একটি হামলা, তাৎক্ষণিকভাবে আসলে এই অপারেশনটির নাম দেওয়া হয়েছে কিনা, মানে দীর্ঘ পরিকল্পনা আসলে আপনার ক্রিটিক্যাল ইস্যুস, তো মানে নামকরণটা আসলে আপনার খুব বেশি এ ধরনের অপারেশনের ক্ষেত্রে মিনিংফুল না। মানে আপনি একটা নাম দিয়ে দিলেন আর কি, দিয়ে এটা শুরু করে দিলেন, এটা মানে আমেরিকার জায়গা থেকে এটা আসলে খুব একটা মিনিংফুল হয় না, কিন্তু হয়তো একই জিনিস বা ইসরায়েল বা ইরান চালালে তারা আসলে এটা অনেকটা হয়তো আমাদের উপমহাদেশে যে অপারেশনগুলো চালানো হয় সেটা তো অনেক মিনিংফুল ভাবে দেওয়া হয়। সর্বশেষ যে কোশ্চেনটি আসলে আমরা শুরু দিয়ে আমরা আবার একটু শেষ করি, যে তৃতীয় বিশ্বযুদ্ধ এরা যদি সর্বাত্মক যুদ্ধের দিকে যায়, এবং যুক্তরাষ্ট্র যেটি বলছিলেন আসলে একটি হুমকি ধামকির পর্যায়ে রয়েছেন এখন পর্যন্ত, এখন সেই যুদ্ধে যদি আসলে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জড়িয়ে যায়, অন্যান্য দেশও যদি এর সাথে ইনভলভ হয়, তাহলে সেক্ষেত্রে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বিষয় আপনার মাথায় রাখতে হবে যে আসলে মধ্যপ্রাচ্য গত প্রায় 70-80 বছর ধরে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু। তো এখানে যে কোনো বৃহৎ যুদ্ধ আসলে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেওয়ার ঝুঁকি থাকে। এর কারণটা হচ্ছে যে আসলে আপনি যদি বিচার করেন যে চীন বা রাশিয়ার কৌশলগত মিত্র বলতে একমাত্র মধ্যপ্রাচ্যে ইরানই টিকে রয়েছে। তো ইরানকে আসলে পরাজিত করা এক অর্থে রাশিয়াকে পরাজিত করা। এখন রাশিয়া কতটুকু কি মেনে নেবে সেটা আসলে সময় বলে দেবে। তবে আপনাকে বুঝতে হবে যে যখন অনেকগুলো দেশ আসলে যুদ্ধে অংশ নিয়ে ফেলবে তখন এটা কাইন্ড অফ আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ বলতে পারেন। কিন্তু আমাদের কনসার্নের জায়গাটা হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি একটা গ্লোবাল নিউক্লিয়ার ক্যাটাস্ট্রফিতে পরিণত হয় তাহলে আসলে বিষয়টা খুবই বিপর্যয়কর। ধন্যবাদ ইমরান রহমান। দর্শক, আসলে চলমান যে ইসরায়েল এবং ইরানের সংঘাত, সেই সংঘাত নিয়ে আমরা কথা বলছিলাম। আমার সঙ্গে ছিলেন এতক্ষণ পর্যন্ত কথা হচ্ছিল ইমরান রহমানের সাথে, যিনি সিনিয়র সাব এডিটর। যেটি আসলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম, যে আসলে ইরান যুক্তরাষ্ট্রের যে সাম্প্রতিক হামলা ইরানের যে পারমাণবিক কেন্দ্রগুলোতে করেছে, তারপরে আসলে ইরান আসলে একটু তারা থমকে গিয়েছে কিনা বা চুপসে গিয়েছে কিনা, সেই প্রসঙ্গ নিয়ে আমরা আলাপ করছিলাম। এবং সেই সাথে আসলে এই যুদ্ধ, এটা যদি সর্বাত্মক যুদ্ধে পরিণত হয়, ইরান যদি আসলে কোনো পাল্টা কোনো হামলা যুক্তরাষ্ট্র যদি চালায়, সেই ক্ষেত্রে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে, বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব রয়েছে কিনা, সেই সার্বিক বিষয়ে আমরা আলাপ করছিলাম। দর্শক, আপাতত আমি বিদায় নিচ্ছি। সাদ্দাত শুভ, দেশকাল।